অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস একটা কাজের কাজ করলেন এবং আপনারা বুঝতে পারবেন যে কেন সিম্পল অ্যাজ এবিসি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে সেই তথ্যগুলো শুধুমাত্রই পয়সা কামানোর জন্য আপনাদের সামনে কোনো একটা পর্ব হাজির করা নয়। সেই খবরগুলোর মধ্যেই যথেষ্টই সত্যতা থাকে। আজকেই আপনাদের আরও একবার প্রমাণ দেব যে আমাদের উদ্দেশ্য শুধুই পয়সা কামানো নয়, আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করে একেবারে নিরপেক্ষভাবে খবর তুলে ধরা। কেন আজকের পর্বেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের গত 4 তারিখে 4 জুলাই একটা খবর করেছিলাম, আপনাদের মনে রয়েছে যারা সিম্পল অ্যাজ এবিসির দর্শক, সেখানে আমি দেখিয়েছিলাম আপনাদের যে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন, অমিত শাহের দপ্তরের কাছে চিঠি লিখে বলেছিলেন কঠোর ব্যবস্থা নিন। বাংলার 3 শীর্ষ প্রশাসনিক কর্তার বিরুদ্ধে একেবারেই মারাত্মক কিছু অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন যে কঠোর ব্যবস্থা নিন। এবং এটাও আপনাদের বলেছিলাম যে ভাষায় রাজ্যপাল চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে, সেই দপ্তরও কার্যত চমকে গিয়েছিলেন রাজ্যপালের যে সমস্ত অভিযোগগুলো ছিল সেগুলো পড়ে। তার কারণ হিসাবে আপনাদের বলেছিলাম বিভিন্ন রাজ্যের রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি এমনিতেই স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে তারা তথ্য তুলে ধরেন, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমন কিছু অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি সম্পর্কে এবং পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলার সঙ্গে কিভাবে শীর্ষ প্রশাসনিক কর্তারা আইএস আইপিএস অফিসাররা জড়িয়ে গেছেন তা নিয়ে তিনি একেবারে ডিটেলে অভিযোগ জানিয়েছিলেন 3 শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আচ্ছা, এবার সিম্পল অ্যাজ এবিসির দর্শক বন্ধুদের কতজনের মনে রয়েছে আমি আপনাদের সামনে একটা কমিটমেন্ট করেছিলাম যে এটার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব যদি না অমিত শাহের দপ্তর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বুঝবো যে নিশ্চিতভাবে তৃণমূলের সঙ্গে একটা কোথাও না কোথাও আঁতাতের সম্পর্ক রয়েছে। তার কারণ বারবার অভিযোগ উঠেছে বা আমরাও বিভিন্ন এই রাজ্যপালের বিরুদ্ধে আপনাদের সামনে বলেছি যে রাজ্যপাল যেখানে বলছে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজত্ব চলছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এই ধরনের আইন সংক্রান্ত মন্তব্য যখন তিনি করছেন তখন কেন এই সংক্রান্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে পাঠিয়ে তিনি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন না? শুভেন্দু অধিকারী রাজ্যপালকে সাজেশন দিয়েছিলেন যে যেভাবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আপনি একেবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান 355 ধারা যেন লাগু করা হয়। আমরা বলছি না যে মুখ্যমন্ত্রিত্ব এখনই কেড়ে নেওয়া হোক, মুখ্যমন্ত্রী 2026 সাল পর্যন্ত তার মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যান, কিন্তু পুলিশের যে ক্ষমতা সেটা যেন পশ্চিমবাংলা থেকে নিয়ে নেওয়া হয় 355 ধারা জারি করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছিলেন, আপনাদের দেখিয়েছিলাম সেই মন্তব্য এবং তারপরে আমি বলেছিলাম যে সিভি আনন্দ বোস তিনি যথেষ্টই কড়া ভাষায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি এবং তার সঙ্গে বিশেষ করে কি কি ঘটছে তার কথা কিভাবে অমান্য করছে প্রশাসনিক শীর্ষ কর্তাদের একাংশ, এইরকম 3টি নাম আপনাদের সামনে বলেছিলাম যে নামগুলো নিয়ে আমাদের বর্তমান রাজ্যপাল একেবারেই কড়া ভাষায় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন। এবং আপনাদের সামনে আমি বলেছিলাম, আশা করি আপনাদের মনে রয়েছে, যাদের মনে রয়েছে আপনারা লিখতে পারেন যে আজকের কমেন্ট সেকশনে হ্যাঁ আমরা পর্বটা দেখেছিলাম, আমার মনে রয়েছে যে আমি বলেছিলাম সিভি আনন্দ বোসের এই কড়া পদক্ষেপের পরও যদি অমিত শাহের দপ্তর পশ্চিমবঙ্গের এই আমলাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বুঝে যেতে হবে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক, এটা চায় না কেন্দ্রীয় নেতৃত্ব। আপনাদের আশা করি মনে রয়েছে এবং আমি বলেছিলাম যে আমি ঠিক 1 মাস অপেক্ষা করব, 1 মাস অপেক্ষার পর যদি দেখি কেন্দ্রের তরফ থেকে কোনো রকমেরই কড়া কোনো সিদ্ধান্ত নেওয়া না হলো কিংবা রাজ্যপালের এই সিদ্ধান্তের বদলে কোনো রকমেরই অবস্থান যদি কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে না জানালো, তাহলে আমরা বলেছিলাম আপনাদের কাছে রিপোর্ট আনবো বা খবর আনবো যে এই স্বরাষ্ট্র মন্ত্রক কিংবা এই কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে গোপনে কোথাও একটা নিঃশ্বাস রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যেটা আমরা বিশ্বাস করতে চাই না, যেটা আমরা বিশ্বাস করিনি এতদিন পর্যন্ত, সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে বাধ্য হব
যদি রাজ্যপালের এই কড়া পদক্ষেপের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হয়। কিন্তু আজকেই আপনাদের জানাবো যে দেখুন আমাদের বক্তব্য মিলে গিয়েছিল, সেই কারণেই আজকে আপনাদের জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে। শুধু বার্তা দেওয়াই নয়, প্রক্রিয়া শুরু করা হয়েছে ওই তিনজনের মধ্যে দুজন উচ্চ পর্যায়ের আধিকারিকের বিরুদ্ধে একেবারেই তাদেরকে সরিয়ে দেওয়ার বা তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য কোনো রকমের ব্যবস্থার জন্য কিন্তু পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাই যে তথ্য আপনাদের সামনে তুলে দিই সেটা কোনো ভিত্তিহীন নয়, বলতে পারি জোর গলায় অন্যান্য ইউটিউবার চ্যানেলদের মতো যে কোনো একটা হাওয়াই ভাষা খবর নিয়ে আপনাদের সামনে কোনোদিনই প্রতারণা করি না। যে সংবাদের ভিত্তি রয়েছে, যে সংবাদের একমাত্র সত্যতা রয়েছে, সেই সংবাদগুলোই আপনাদের সামনে আমি একেবারে নিয়ে আসি। কোনো গল্প বলে শুধুমাত্রই ভিউ বাড়ানোর লক্ষ্যে এবং শুধুমাত্রই নিজেদের পকেট ভারী করার লক্ষ্যে নিয়ে কোনোদিনই কাজ করিনি, আর এর পরেও ভবিষ্যতেও কোনোদিন কাজ করব না। আজকে তার একেবারে নিদর্শন আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের আরো একবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আপনাদের দেখাতে চাইবো গতকাল আনন্দবাজার পত্রিকায় একটা খবর ছাপা হয়েছে, দেখতে পাচ্ছেন। রাজ্যপাল পদকে কলঙ্কিত করার দায়ে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শাহী মন্ত্রক, বলছে সংবাদ সংস্থা পিটিআই থেকে এই সংবাদ সংগ্রহ করেছে আনন্দবাজার। আর সেই সংবাদ আপনাদের সামনে আমি দিচ্ছি। রাজ্যপাল যাদের নামে অভিযোগ করেছিলেন তাদের মধ্যে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার কার্যপ্রণালী শুরু করে দিয়েছে অমিত শাহের মন্ত্রক। আসুন আপনাদের মনে করিয়ে দিতে চাইবো কোন তিন সেই আধিকারিক যার বিরুদ্ধে মূলত রাজ্যপালের অভিযোগ ছিল, সেইটা আপনাদের আরো একবার মনে করিয়ে দিই। আমাদের কাছে যা খবর ছিল যে সিভি আনন্দ বোস তিনজন আধিকারিকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে একেবারে মারাত্মক অভিযোগ দায়ের করেছিলেন। কি সেই অভিযোগ, কোন কোন সেই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যপাল? তাদের মধ্যে হচ্ছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা, কলকাতা পুলিশ কমিশনারেট বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এনাদের নামে কিন্তু রাজ্যপাল একেবারেই কড়া মন্তব্য করেছিলেন এবং নালিশ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে। আরো কি বলেছিলাম যে গত 6 জুন এবং গত 20 জুন অমিত শাহকে দুটি চিঠি লিখেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। তিনি বলেছিলেন বোস অল ইন্ডিয়া সার্ভিসেসের অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন এই তিন অফিসার। এবং অমিত শাহ লিখেছিলেন 6 জুন চিঠিতে লিখেছিলেন যে বিপি গোপালিকা, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় যে এই অফিসাররা নির্লজ্জভাবে সাংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন করছেন। যদি এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভুল বার্তা যাবে, যার ফলে পরিষেবার আরো অবনতি হতে পারে এবং জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে বলে একেবারেই চিঠিতে লিখেছিলেন বোস। শুধু তাই নয়, আরো মারাত্মক অভিযোগ করেছিলেন রাজ্যপাল তার চিঠিতে। তিনি মুখ্য সচিব বিপি গোপালিকার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতিতে সহায়তা করা এবং উৎসাহ দেওয়ারও অভিযোগ এনেছিলেন। মারাত্মক অভিযোগ যে তিনি নাকি দুর্নীতিতে পশ্চিমবঙ্গ সরকারকে সহায়তা করেছেন এবং দুর্নীতি করার উৎসাহ দিয়েছেন। এ প্রসঙ্গে চাকরি সংক্রান্ত দুর্নীতি, উপাচার্য নিয়োগে অনিয়ম এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা চিঠিতে অমিত শাহকে জানিয়েছিলেন বোস। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা মারাত্মক অভিযোগ করা হয়েছিল, বিশেষ করে এক মহিলা যখন বলেছিলেন যে রাজ্যপাল নাকি রাজভবনে তার শ্লীলতাহানি করেছিলেন। রাজভবনের এক কর্মী হয়ে তিনি এই একেবারে মারাত্মক দাবি করেছিলেন। তা নিয়ে পুলিশ প্রশাসন তদন্ত পর্যন্ত করতে উদ্ধত হয়ে যায়। এ নিয়ে রাজ্যপাল যথেষ্টই কিন্তু বিরক্তি প্রকাশ করেন যে একটা মিথ্যে অভিযোগের বিরুদ্ধে, যেখানে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার কোনো এখতিয়ারই নেই পুলিশের, সেখানে আমাদের এই রাজ্যের কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেরা অতি উৎসাহ দেখিয়ে তারা রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করে তদন্ত করার চেষ্টা করেছিলেন, যেটা একেবারেই তাদের এখতিয়ারের বাইরে। এবং অবশেষে হাইকোর্টে যখন মামলাটি উঠেছিল, কলকাতা হাইকোর্ট পুলিশকে তদন্ত করতে বারণ করে দিয়েছিল, তারপরে ওনারা ক্ষান্ত হয়েছিলেন।
আর এটাতেই রাজ্যপাল মনে করেছিলেন যে তার যথেষ্টই সম্মানহানি হয়েছে। এ নিয়ে দুটি কাজ তিনি করেছিলেন। এক, এই আধিকারিকদের বিরুদ্ধে তিনি অমিত শাহের মন্ত্রকের কাছে একেবারে চিঠি পাঠিয়েছিলেন, যে চিঠির ভাষা মারাত্মক কড়া ছিল। অমিত শাহের দপ্তর সেই চিঠি পেয়ে বলেছিলেন যে এত কড়া ভাষায় আমরা কোনোদিন চিঠি পাইনি এর আগে, বা অন্য কোনো রাজ্য থেকে প্রশাসনের বিরুদ্ধে এত কড়া ভাষায় চিঠি কখনোই আমাদের কাছে আসে না। আর দ্বিতীয়ত, তিনি তার সম্মানহানি হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তারও শুনানি চলছে। এবং তারপরেও খেলা ঘুরে গিয়েছে। আপনারা জানেন যে এই রাজ্য প্রশাসনও হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। তারাও কি করেছেন, উল্টো চাল দিয়েছেন বা পাল্টা চাল দিয়েছেন। ওই যে সম্মানীয় মহিলা তিনি অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে মলেস্টেশন হয়েছেন, স্বয়ং রাজ্যপাল নাকি তার চরিত্র হনন করেছেন বা শ্লীলতাহানি করেছেন, সেই মহিলা নাকি আবার সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন। ভালো করে ভেবে দেখুন যে রাজ্যপাল যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, একটি মাত্র যখন শুনানি হয়েছে, তারপরে কিন্তু যখন প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আবার ওই মহিলা চলে গেলেন সুপ্রিম কোর্টে যে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার আর্জি জানিয়ে। এই রকম যখন পরিস্থিতি, একেবারেই মারাত্মক লড়াই হচ্ছে, তখন যে খবরটা আমাদের কাছে আসলো যে কেন্দ্রীয় সরকার বা অমিত শাহের সরকার তারা ব্যবস্থা নিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন দুই আধিকারিকের বিরুদ্ধে। কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। এমনটাই কিন্তু জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। একটি প্রতিবেদনে পিটিআই জানিয়েছে, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদকে কলঙ্কিত করার অভিযোগে এই পদক্ষেপ। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলার রাজ্যপাল যে রিপোর্ট পেশ করেছিলেন, তার ভিত্তিতে রবিবার ওই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সংবাদ সংস্থাটি জানাচ্ছে, রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যপাল বোসের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে তারা রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন। পিটিআই এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিনীত এবং ইন্দিরার বিরুদ্ধে রাজ্যপালের রিপোর্টে লেখা ছিল, ওরা যা করেছেন তা একজন সরকারি কর্মচারীর কাছ থেকে আশা করা যায় না। যদিও এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানেনই না বিনীত গোয়েল কিংবা ইন্দিরা মুখোপাধ্যায় কেউই। রাজ্যপালের অভিযোগ ছিল, ভোট পরবর্তী হিংসায় রাজ্যপালের সাক্ষাৎ চেয়েও আক্রান্তরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। তার কারণ পুলিশ কর্তারা বাধা দিয়েছিলেন যে ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে বাধা দান করা হয়েছিল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য। এছাড়াও রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশের অন্য কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপাল বোস। রিপোর্টে তিনি লিখেছিলেন, 2024 সালের এপ্রিল মে মাসে রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মীর মনগড়া অভিযোগকে উৎসাহিত করেছিলেন সরকারি এই দুই আমলা। কি বলবেন বন্ধুরা, আমরা কিন্তু এটার জন্যই অপেক্ষায় ছিলাম যে রাজ্যপালের এইরকম কড়া চিঠি পাওয়ার পরেও যদি স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর একেবারেই নিশ্চুপভাবে বসে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে তৃণমূল কংগ্রেস প্রশাসনের সঙ্গে কেন্দ্রের বিজেপি প্রশাসনের কোনো একটা নেক্সাস হয়ে গিয়েছে, যেমনটা সিপিএম কিংবা কংগ্রেস তারা বারবার অভিযোগ তোলে। যদিও আমরা সেটা এতদিন পর্যন্ত বিশ্বাস করিনি, কিন্তু যদি রাজ্যপালের এই কড়া চিঠির পরও অমিত শাহের দপ্তর কোনো রকমেরই ব্যবস্থা না নেয়, তাহলে এক মাসের মধ্যে আমরা আপনাদের সামনে প্রতিবেদন করব এবং বলবো এই নেক্সাসের কথা। কিন্তু দেখুন, আমরা যে সঠিক লাইনে ছিলাম সেটাই প্রমাণিত হলো। স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর 10 দিনের মধ্যে কিন্তু তারা অ্যাকশন নিতে শুরু করলো এই উচ্চপদস্থ দুই আধিকারিকের বিরুদ্ধে, এবং এটাই হওয়া দরকার ছিল। আরো কঠোর ব্যবস্থা যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে রাজ্যের যে সমস্ত দুদে আমলারা তারা নিজেদেরকে ভাবছেন যে তারা আইনের ঊর্ধ্বে, তাদের মাথার ওপর আর কেউ নেই, তারা বোধহয় একটু সতর্ক হতে পারেন। কি বলবেন? রাজ্যপালের এই পদক্ষেপকে আপনারা স্বাগত জানান? নিশ্চিতভাবে আপনাদের মতামত লিখে জানাবেন। এবং যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, সেখানে কি কোথাও গিয়ে আপনাদের কনফিডেন্স হয় যে কোনোদিন কখনো ভুল তথ্য একেবারে
যে কোনোদিনই কোনো মন গড়া তথ্য বলে আপনাদের সামনে বিভ্রান্ত করার চেষ্টা করি না, তার আজকে আরো একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যপালের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? আপনারাও কি মনে করেন রাজ্যের শীর্ষস্থানীয় যে সমস্ত আমলারা রয়েছে তাদেরকে কঠোর শাস্তির মুখে পড়া উচিত? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।